আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল আফসার, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ থেকে আপনাদেরকে ফেসবুক পেজ ও রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার ক্লাসটা হবে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু সহজ একটা ক্লাস। এই ক্লাসটা শুধু লেখাপড়ার জন্য না, একই সাথে নিজের ব্যক্তিগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সব শিক্ষার্থী এবং যারা এই ব্যাপারে বিশেষ করে পরিবেশ নিয়ে সচেতন নন শিক্ষার্থী, তাদের জন্য মনে করি এটা প্রযোজ্য হবে। তার আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সবাই ক্লাসে এসে উপস্থিত হও। আমি ক্লাস শুরু করছি। ওয়েলকাম। ওয়েলকাম টু দি ফেসবুক পেজ অফ রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আমরা এক্ষেত্রে দুইটা চিহ্ন দেখাচ্ছি। চিহ্ন দুইটা হ্যাজার্ড প্রতীক, একটা সিম্বলিক প্রতীক আর একটা ফার্স্ট এইড বক্স। তাহলে চিত্র দেখে বোঝা যাচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো আমরা যে ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার করব, সেখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এখানে আলোচিত হবে। তো আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। অনলাইন এসএসসি কেমিস্ট্রি ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার, চ্যাপ্টার 1, থার্ড ক্লাস অন দিস চ্যাপ্টার, টপিক্স হ্যাজার্ড সিম্বল অ্যান্ড ফার্স্ট এইড বক্স, প্রেজেন্টেড বাই মোহাম্মদ নুরুল আফসার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। হ্যাজার্ড প্রতীক এটা কি? পরীক্ষাগার বা গবেষণাগারে, শিল্প কারখানায়, কৃষি, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ একটা বেশি হয়ে গেছে। তন্ত্রের সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, তাই আন্তর্জাতিকভাবে হ্যাজার্ড প্রতীক বর্তমানে ব্যবহৃত হচ্ছে। রাসায়নিক দ্রব্য কোন ধরনের বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ তা বোঝাতে ওই রাসায়নিক দ্রব্যটির বোতলে বা কন্টেইনারের গায়ে এই প্রতীক লাগানো থাকে। তাহলে হ্যাজার্ড প্রতীক বুঝছো? হ্যাজার্ড প্রতীক হলো একটা সতর্কতামূলক চিহ্ন, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি জিনিসটা কি এবং এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তো এখন আমি বিভিন্ন ধরনের হ্যাজার্ড প্রতীক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। বিভিন্ন ধরনের হ্যাজার্ড প্রতীক এবং তাদের প্রয়োগ। বিভিন্ন ধরনের হ্যাজার্ড প্রতীক, তাদের প্রয়োগ। প্রথমটা হলো হয়কারী পদার্থ। চিহ্নটা দেখো, এই চিহ্নের মাধ্যমে আমরা এটা বুঝে নিব এটা একটা হয়কারী পদার্থ। এই যে এখানে যে জিনিসগুলি দেখা যায় এইটা এই চিহ্ন, হয়কারী পদার্থ। এইভাবে যে বোতল বা কন্টেনারের গায়ে লেখা থাকবে এটা হয়কারী পদার্থ। হয়কারী পদার্থ কি? গাঢ় সালফিক অ্যাসিড, ক্ষারক, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো এরা ত্বকের মারাত্মক ক্ষতি করে, চোখের অস্থায়ী ক্ষতি করতে পারে। এইসব পদার্থ ব্যবহারের সময় চশমা, ফোন, গ্লোভস ইত্যাদি ব্যবহার করতে হবে এবং এই ধরনের গাঢ় পদার্থের উপরে এই ধরনের প্রতীক দেওয়া থাকবে। দুই নম্বর আসে বিস্ফোরক। বিস্ফোরক পদার্থ কি? বিভিন্ন ধরনের হ্যাজার্ড। এটা বিস্ফোরক পদার্থ চিহ্ন দেখা যায়, যেন বোম্বার্ডে চিহ্ন চারিদিকে এদিকে ছড়িয়ে পড়ছে। বিস্ফোরক পদার্থ তাপ, ছাপ ও আঘাত ঘর্ষণে বিস্ফোরণ ঘটাতে পারে। বিস্ফোরক পদার্থ তোমরা অনেকে চিনো, যে আমরা ফটকা ফুটাই, এটাও এক ধরনের বিস্ফোরক পদার্থ।
এরা হবে জৈব পারক্সাইড, অ্যাজাইড, ওজোনাইট ইত্যাদি নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। সাবধানে নড়াচড়া করতে হবে যাতে ঘর্ষণ লাগলে বোঝা যাচ্ছে এটা বিস্ফোরণ ঘটে যাবে। ব্যবহার সময় নিরাপদ সরঞ্জাম অবশ্যই ব্যবহার করতে হবে। তোমাদের তো আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবস্থা নিয়ে আগের ক্লাসে বলে দিছি। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের জন্য তোমাদেরকে অবশ্যই 3টা জিনিস, গ্লাভস, চশমা, অ্যাপ্রন, এগুলো অবশ্যই পরতে হবে। তবে এই ক্ষেত্রে আরও বেশি করে পরতে হবে। তারপরে প্রতীকটা দেখো, এটা হলো দাহ্য পদার্থ। দেখো দাহ্য পদার্থকে আমরা কিভাবে চিহ্নিত করব। দাহ্য পদার্থের মধ্যে এটা আগুনের চিহ্ন হতে থাকবে। এই ধরনের চিহ্ন থাকলে যে এই পদার্থ গায়ের উপর এই চিহ্নটা থাকবে, এটাই হলো দাহ্য পদার্থ। কোনগুলো দাহ্য পদার্থ? মিথানল, ইথানল, ইথার, জাইলিন, টলুইন, বেনজিন, আরও কেরোসিন, ডিজেল, এইসব পদার্থ হলো দাহ্য পদার্থ। এদের মধ্যে সহজে আগুন ধরে যেতে পারে। অর্থাৎ দাহ্য পদার্থ হলো যেগুলো 60 ডিগ্রি তোমার স্ফুটনাঙ্ক 60-এর নিচে থাকে। অর্থাৎ এই ধরনের পদার্থ আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। ঘর্ষণ হতে পারে এমন অবস্থায় এড়িয়ে চলতে হবে। আর এগুলো অবশ্যই নিরাপদ স্মার্ট গ্লাভস ব্যবহার করতে হবে। এতে ডবল একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ এখানে। এই ক্রস চিহ্ন বিশিষ্ট এই পদার্থগুলি, যে সকল পদার্থের মধ্যে এই ক্রস চিহ্নটা থাকবে এরা ক্ষতিকারক পদার্থ। ক্ষতিকারক পদার্থ যেমন রঞ্জক পদার্থ, রং, বার্নিশ, কীটনাশক জাতীয় পদার্থ যারা জৈব দ্রাগে দ্রবীত হয়। এইসব পদার্থ শ্বাস প্রশ্বাসের সাথে ত্বকের মারাত্মক ক্ষতি করে। গ্লদকরণে মাধ্যমে শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি, এমনকি এগুলো মৃত্যু হতে পারে। তাই এগুলো হ্যান্ডেল করার সময় তোমাকে অবশ্যই মাস্ক, গ্লাভস নিরাপদ সবসময় ব্যবহার করতে হবে। তারপরে দেখো, এটা হলো জ্বালা পোড়াকারী পদার্থ। জ্বালা পোড়াকারী পদার্থকে চিনার জন্য এইরকম একটা এক্সের সাথে আই থাকবে, এক্স ইরিটেন্ট, এক্স আই, ক্যাপিটাল এক্স আই। এই ধরনের চিহ্ন যে কন্টেইনারের গায়ে থাকবে, এই ধরনের চিহ্ন থাকবে, সেইটা হলো জ্বালা পোড়াকারী পদার্থ। তো উত্তেজক পদার্থ যেমন রঞ্জক, রং, বার্নিশ, কীটনাশক এই জাতীয় পদার্থ যারা জৈব দ্রাবকে দ্রবীত হয়, এইসব পদার্থ শ্বাস প্রশ্বাসের সাথে মাধ্যমে অথবা গলদকরণের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হতে পারে। মাস্ক, গ্লাভস, নিরাপদ চশমা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে দেখো, এটা তুমি এখানে তোমরা ভুল করতে পারো। এটা তোমার মাল্টিপল চয়েস আসছিল 2016 সালে সম্ভবত। এই চিহ্নটা আসলে যদিও তোমার দহন দাহ্য পদার্থর মতো, কিন্তু এটা এই ধরনের এই চিহ্নটা থাকার কারণে এইটা জারক পদার্থ। এটা জারক পদার্থ। এইরকম চিহ্ন যে বোতলের গা পদার্থ বা কন্টেনারের গায়ে লেগে থাকবে, এটা জারক পদার্থ। জারক পদার্থ গ্যাস, তরল হতে পারে, কঠিনও হতে পারে, যেমন ক্লোরিন গ্যাস, সালফিউরিক অ্যাসিড এটা তরল, পারক্সাইড তবে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এরা সবাই কঠিন পদার্থ। এগুলো এখানে শ্বাস প্রশ্বাসের মধ্যে প্রবেশ করলে শ্বাসকষ্ট হতে পারে, ত্বকে পড়লে ক্ষত সৃষ্টি হতে পারে। এইসব পদার্থ যাতে বিক্রিয়া করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এরা তো বুঝে দাহ্য, এরা অক্সিডাইজ পদার্থ, কিন্তু এরা মারাত্মক। এরাও কিন্তু সবসময় বিক্রিয়া করার জন্য উন্মুখ হয়ে থাকে। সেজন্য এরা বিক্রিয়াটা কেন এমন একটা ব্যবস্থাতে রাখতে হবে যাতে এরা জারিত হতে না পারে, অন্য পদার্থকে জারিত করতে না পারে। আর গ্লাভস, নিরাপদ চশমা, মাস্ক এগুলো হ্যান্ডেলের সময় অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে একটা বিষাক্ত পদার্থের একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। এটা বিষাক্ত পদার্থ চিহ্ন। এই চিহ্নটা এই ধরনের চিহ্ন, স্পন্দবোধক চিহ্ন। এটা রম্বসের মতো, রম্বসের গায়ে এটা থাকলে এটা হবে তোমার বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ তরল, কঠিন, বায়বীয়, গ্যাস, তরল, কঠিন। এটা কঠিন কবে? কঠিন, কটা একসাথে মিলে কঠিন। হতে পারে যেমন কীটনাশক, ক্লোরোবেনজিন ইত্যাদি। এগুলোকে আলাদাভাবে, এগুলো যদি ল্যাবে থাকে আলাদাভাবে তালাবন্ধ কক্ষে সংরক্ষণ করতে হবে।
আর গ্লাভস, মাস্ক, নিরাপদ চশমা ও অ্যাপ্রন অবশ্যই ব্যবহার করতে হবে। পরীক্ষার পর পরীক্ষণ মিশ্রণ সঠিক ব্যবস্থাপনায় আনতে হবে। তারপরে দেখো, এটা হলো তেজস্ক্রিয় পদার্থর চিহ্ন, অর্থাৎ এই চিহ্নটা যে ইয়ার উপর রাখবে, এই জিনিসটা যে কন্টেনারের মধ্যে থাকবে এটা তেজস্ক্রিয় পদার্থ, অর্থাৎ এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি, তোমরা জানো আলফা, বিটা, গামা রশ্মি বের হতে পারে। তেজস্ক্রিয় রশ্মি দ্বারা ক্ষতিকর আলোর মিশ্রণ বোঝায়। এই রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা, বিকলাঙ্গ করতে পারে। এই রশ্মি যাতে বের হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কাজ করার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে উপযুক্ত পোশাক এবং বিশেষ ধরনের সরঞ্জাম পরে এটা কাজ করতে হবে। তো তোমাদের ভাগ্য বলো, তোমাদের যে লাইফে আমরা হয়তো এই তেজস্ক্রিয় পদার্থ এখানে ব্যবহার করব না, তবে যেহেতু এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবস্থাটা শুধু ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসবে। সুতরাং তোমাদের এগুলো জানতে হবে, থিওরিটিক্যালি জানতে হবে, হয়তো প্র্যাকটিক্যালে দেখার সুযোগ নাই। এখন স্বাস্থ্য ঝুঁকি, এই যে দেখো স্বাস্থ্য ঝুঁকির প্রতীক আমরা কীভাবে দেখাতে পারি? যে একজন হিউম্যান চেস্ট দেখানো হয়েছে এখানে, এই যে প্রচলিত এইভাবে যদি চিহ্ন থাকে একটা রম্বসের ভিতরে হিউম্যান চেস্ট, অর্থাৎ এই চিহ্নটা দেখাচ্ছে এইসব পদার্থ তোমার লাংসে বা হার্টে ঢুকে তোমার অনেক ক্ষতি করতে পারবে। এটাই হলো স্বাস্থ্য ঝুঁকি। শ্বাসতন্ত্রের জন্য সংবেদনশীল, জীবাণু সংক্রমণ করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। কাজ করার সময় মাস্ক, নিরাপদ চশমা, গ্লাভস পরতে হবে। পরীক্ষা কার্যের পর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, অর্থাৎ এখানে বর্জ্য যেটা সৃষ্টি হবে সেটা এমনভাবে রাখতে হবে যাতে এটা পরিবেশের মধ্যে না যায়। তো আমরা কীভাবে তোমাদের সব ব্যবহার করতে হবে, ব্যবহৃত বস্তু মানে ল্যাবরেটরিতে যে ওয়াস্টেজ সেটা ব্যবস্থাপনার উপর গত ক্লাসটা আমরা বলেছিলাম। এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো তাহলে এই কথাগুলি তোমাদের বুঝে থাকার কথা। তারপরে দেখো এখানে একটা প্রতীক, এই প্রতীক পরিবেশ দূষণকারী পদার্থ। এটা পরিবেশ দূষণের একটা প্রতীক। দেখা যায় মরা মাছ মরে পড়ে গেছে, গাছ মরে গেছে, পাতা টাতা ঝরে, পানিগুলিকে এইভাবে এই ধরনের যে চিহ্নটা থাকবে, এইসব পদার্থ হলো পরিবেশ দূষণকারী। জলজ জীবের জন্য ক্ষতিকর, পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে, নদী নালার পানিতে মিশতে পারে, মিশলে এগুলো পরিবেশ দূষণ করবে। বর্জ্য পদার্থ সংগ্রহ করে পরিশোধন করতে হবে। বারি ধাতু, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, টলুইন, জাইলিন ইত্যাদি এই পরিবেশ দূষণকারী পদার্থের মধ্যে পড়ে। এগুলো আমরা কিন্তু ল্যাবে ব্যবহার করি। সুতরাং এই ব্যাপারে এগুলো তোমার নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার প্রতি তোমার নজর দিতে হবে। দেখো এটা সংকুচিত গ্যাসের জন্য সিলিন্ডার, সংকুচিত গ্যাস এটা ল্যাবের জন্য শুধু না, ল্যাবের জন্য না, তোমাদের বাসায় অনেকে তোমরা গ্যাস কন্টেইনার ব্যবহার করো, এটা খুবই মারাত্মক জিনিস। তো গ্যাস কন্টেইনারটা তোমরা নিশ্চয়ই যারা তোমার মারা বোনেরা যারা রান্না বান্না করে তারা নিশ্চয়ই জানে এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, অর্থাৎ এটা যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। এমন অনেক ঘটনা ঘটছে, এটা সঠিক ব্যবস্থাপনা না করার জন্য বিভিন্ন পরিবারে বিস্ফোরণ ঘটে মৃত্যুর কারণ পর্যন্ত হয়েছে। সুতরাং এইরকম চিহ্ন এই হিসাবে তোমার গ্যাস কন্টেইনার থাকবে। তাহলে সিলিন্ডারের অভ্যন্তরে উচ্চচাপে গ্যাস সংরক্ষণ থাকে, নির্গত গ্যাস খুব শীতল হতে পারে, গ্যাস সিলিন্ডারে তাপ দিলে ফেটে যেতে পারে, তাই তাপ দেওয়া যাবে না, শর্ট থেকে দূরে থাকতে হবে। আর এটা যাতে লিক ঠিক না হয় সেভাবে মনে রাখতে হবে। বিপজ্জনক প্রতীক, এখানে দেখো বিপজ্জনক প্রতীক শুধু রাসায়নিক না, রাসায়নিক অনেক বোতলে এই প্রতীকটা দেওয়া থাকবে। একইভাবে তোমার বিভিন্ন বিদ্যুতের লাইনেও এরকম একটা প্রতীক দেওয়া থাকে। তাহলে
অর্থাৎ এই প্রতীকটার অর্থ হলো এটা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই ধরনের প্রতীক যে সকল রাসায়নিক দ্রব্য থাকবে সেই সকল রাসায়নিক দ্রব্য মানুষের মৃত্যুর কারণও হতে পারে। সেজন্য প্রতীকটা দিছে। কিছু কিছু রাসায়নিক উপাদান বিপজ্জনক, যেমন তোমার সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লিকুইড ক্লোরোফর্ম, এটা ইথার, মিথক্সি ইথার আর কি, এটা হলো তোমার ফেনল, সোডিয়াম হাইড্রোক্সাইড, সায়ানাইড, পিক্রিক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ধাতু, সবগুলি বিপজ্জনক উপাদান। কস্টিক সোডা ছাড়া এই সকল উপাদান কাঁচের পাত্রে সংরক্ষণ করতে হবে। আর ব্যবহারে তো বলছি, ব্যবহার একই কথা, সবসময় মাস্ক, গ্লাভস, এপ্রন অবশ্যই পরতে হবে। বৈদ্যুতিক ঝুঁকি, ল্যাবে যখন কাজ করো বিভিন্ন বৈদ্যুতিক সুইচ থাকে, বিভিন্ন জায়গায় বিদ্যুতের সংযোগ থাকে, বিশেষ করে তোমার ইন্টারমিডিয়েট হলে যা হলে যখন ইউনিভার্সিটিতে এখানে অনেক বিদ্যুতের ব্যবহার হয়, তাহলে যেই সকল অঞ্চলে বিদ্যুৎ ঝুঁকি থাকে সেখানে এই ধরনের চিহ্ন থাকবে। তো তোমাকে ল্যাবের মধ্যে এই ধরনের চিহ্ন জায়গাগুলোকে এড়িয়ে যেতে হবে, যদিও যেতে হয় ভালোভাবে জেনে যেতে হবে। তাহলে ল্যাবে বিদ্যুতের ব্যবহার যথেষ্ট, যেমন লাইট, ফ্যান ইত্যাদি সতর্ক থাকতে হবে। ভিজে হাতে কখনো বৈদ্যুতিক বোর্ডে সুইচ ইত্যাদি স্পর্শ করবে না। মানে এই ব্যাপারে সামান্য সতর্কের জন্য মারাত্মক বিপদ ঘটতে পারে। মনে রাখবে বিদ্যুতের ব্যাপারে একই রকম সতর্ক থাকতে হবে যেখানে বিদ্যুতের ব্যাপারে। তো সুতরাং এই চিহ্ন যেখানে দেখবা সেখানে বৈদ্যুতিক ঝুঁকি আছে এবং ওই জায়গাটা বা ওই অঞ্চলে তোমার যাওয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এমন আছে জৈব দূষক, যেমন এটা বর্তমানের করোনার ভাইরাসের মতো জৈব দূষকটা। এই জৈব দূষক দেখো কিরকম একটা চিহ্ন। এই জৈব দূষকতা যেই সকল ইয়েতে কন্টেইনার যেটা রাসায়নিক করে এই শব্দটা থাকবে, এটা জৈব দূষক। বর্তমান জৈব দূষক খুবই মারাত্মক, যেমন সংশ্লেষিত জৈব পদার্থ, পেট্রোলিয়াম জাতীয় দূষক, জৈব আবর্জনা দূষক, সংশ্লেষিত কীটনাশক, বালাইনাশক, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি থেকে জৈব দূষক সৃষ্টি হয়। সেই জৈব দূষকগুলি তোমাকে প্লাস্টিকের পাত্রে মুখ বন্ধ করে সংরক্ষণ করতে হবে। মাক্সোলেট, এটা ধাতু দেওয়া হবে। সে ধাতু যুক্ত সরবরাহ করতে হবে। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, এই চিহ্নটা যেখানে থাকবে এটা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। ল্যাবে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মৌল থাকে যা থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়ে মানবদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে এই সকল পদার্থ কীভাবে হ্যান্ডেল করবে যাতে রশ্মি বের হতে না পারে, সেই জন্য ল্যাড ধাতু আবৃত পাত্রে সংরক্ষণ করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। ল্যাড ধাতু আবৃত জ্যাকেট পরতে হবে। আসলে ল্যাটের ব্যবহার, ল্যাট হলো ইলেকট্রন শোষণ করে। ল্যাট আছে তোমার ক্যাডমিয়াম আছে, এই সকল পদার্থ আছে অর্থাৎ এখানে তোমার শোষণ করে, তেজস্ক্রিয় রশ্মি শোষণ করতে পারে, সেই জন্য এগুলো করতে হয়। তাহলে আমরা মোটামুটি তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করি এবং এর পরিপ্রেক্ষিতে যে সকল সিম্বল ব্যবহার করি সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন একটু দেখো ফার্স্ট এইড বক্স। এই ফার্স্ট এইড বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু ল্যাবে না, তোমাদের বাসায় এই ধরনের একটা বক্স রাখা দরকার। তো আমি এই বক্স নিয়ে একটু আলোচনা করি। যাও চিত্র দেখা যাচ্ছে ফার্স্ট এইড বক্স। এখানে অবশ্য ফার্স্ট এইড বক্স বাংলাদেশে প্রতীক রেড ক্রিসেন্ট ব্যবহার করে। এখানে যদিও রেড ক্রসটা আছে, রেড ক্রিসেন্ট এই ধরনের একটা চিহ্ন থাকবে, অর্থাৎ এই ধরনের চিহ্ন থাকবে। এটা চাঁদ, নতুন চাঁদ, এই ধরনের চিহ্ন থাকলে এটাই হবে তোমার রেড ক্রিসেন্ট, অর্থাৎ ডাক্তারদের চিহ্ন। তাহলে বাক্সের উপর এরকম একটা চিহ্ন থাকবে বা রেড ক্রসও থাকতে পারে। আসলে এটা ধর্মীয় ব্যাপার। রেড ক্রসটা খ্রিস্টানদের বলা হয় আর কি, এটা ক্রিসেন্টটা মুসলমানরা ব্যবহার করে। যাক, দুইটাই এখন ডাক্তারদের জন্য প্রযোজ্য চিহ্ন।
তাহলে এই বক্সের ভিতর থাকে, আমি পরের অংশে যাচ্ছি। ফার্স্ট এই বক্সের কোথাও দুর্ঘটনার শিকার বা কোনো ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য উদ্দেশ্যে বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি ওষুধপত্র একত্রে যে বাক্সে রাখা হয় তাকে ফার্স্ট এইড বক্স। এটা কিন্তু এত প্রশ্ন সহজ হইলেও এটা কিন্তু জ্ঞানমূলক। তোমার যদি এই কথাগুলি মনে না থাকে তো তোমার হয়তো 1 নম্বর ছেড়ে আসতে পারে। সুতরাং কোনো কিছুকে তোমরা কম গুরুত্ব মনে করবে না, এটাও একটা গুরুত্বপূর্ণ। আর ফার্স্ট এইড বক্সে 3 ধরনের। প্রথমে এটা ধারক পাত্র, বক্স নিজেই একটা অংশ, চিকিৎসা যন্ত্রপাতি এবং ওষুধ, এই জিনিসগুলি তোমার ফার্স্ট এইড বক্সে থাকে। তো কী কী? ফার্স্ট এইড ধারক নিজেই একটা বক্স, এটারও বর্ণনা লাগবে। চিকিৎসা যন্ত্রপাতি থাকে, প্রাথমিক চিকিৎসার জন্য যে যন্ত্র, আমি পরের অংশে যাচ্ছি, তার ওষুধ। এখন আসো ধারক। একে সাধারণভাবে বক্স বলা হয়। এটি মজবুত, টেকসই প্লাস্টিকের তৈরি এবং দেখতে আকর্ষণীয় হয়। কোনো কোনো ক্ষেত্রে চামড়া তৈরি, বাস করা, পকেটযুক্ত এবং বহনযোগ্য তলে হিসেবে ব্যবহৃত হয়। বক্সের উপরে রেড ক্রস বা রেড ক্রিসেন্টের চিহ্ন থাকে, এতে হাতল থাকে। তো আমাদের ছোটখালে গ্রামীণ ডাক্তার যারা কাজ করতো, আসলে তাদের মূলত ফার্স্ট এক্স প্রাথমিক চিকিৎসা এরা খুবই জনপ্রিয় ছিল ওই সময়। এখন এত ডাক্তার ছিল না। তো ফার্স্ট এক্স বক্স তোমরা দেখে থাকো, এখনও অনেক ডাক্তার আছে, তোমরা কল দিলে বিভিন্ন ছোটখাটো আছে, তোদের কাছে এই বক্সটা থাকে এবং কিছু কিছু ওষুধও থাকে। এখন আসলে এই যে ফার্স্ট এক্স বক্স যারা থাকে তোমার কলেজে থাকবে বা বর্তমান যারা চিকিৎসা করতেছে গ্রামীণ চিকিৎসক, তাদের কাছে থাকে। পকেট মাস্ক থাকবে তাদের, অবশ্যই বিষাক্ত গ্যাস, ধুলাবালি প্রভৃতি থেকে নিজেকে রক্ষার জন্য এটা থাকতে হবে। এটার ভিতরে তুলা থাকবে। তুলা মানে তোমার তুলা কটন যেটাকে বলি, এইটা তোমার এমনি যেমন তুলা হলে হবে না, যেগুলো স্টেলাইজ তুলা কিনতে পাওয়া যায় রোল হিসেবে, ওইগুলো ওখানে রাখতে হবে পরিষ্কার। কত স্থানে ব্যান্ডেজ দেওয়ার জন্য, আর ব্যান্ডেজ থাকবে কত স্থানে ড্রেসিং করার জন্য। আটালু ব্যান্ডেজ থাকবে রক্তপাত, হাড় ভাঙ্গা ইত্যাদি যদি হয়ে যায়, এখনো হাড় রক্তপাত হয় তাকে ব্যান্ডেজ দেওয়ার জন্য। থার্মোমিটার থাকবে যদি শরীরে তাপ মাপার জন্য। ফ্যান লাইট থাকবে ভালোভাবে দেখার জন্য। সিরিজ থাকবে যদি পয়জন ইনজেকশন দেয় তার জন্য। আর অন্যান্য চিমটা, ছুরি ইত্যাদি ছোটোখাটো জিনিস এগুলো ওখানে থাকতে পারে। তো এই বক্সে ওষুধ থাকবে। প্রাথমিক ওষুধ কী কী থাকবে? ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা সামান্য কিছু ওষুধ থাকে, অ্যান্টিসেপটিক লিকুইড থাকে, স্যাভলন, ডেটল ইত্যাদি। মলম থাকবে, নিউমাইসিন, আয়োডিন ইত্যাদি। বেদনাশক ট্যাবলেট থাকে, অ্যাসপিরিন, প্যারাসিটামল, এই ধরনের কতগুলি থাকবে। শীতলকারক জেল থাকবে, যখন আরও হাত পুড়ে গেলে তাদের বিভিন্ন বার্নল জাতীয় ক্রিমিন থাকবে। আর আরও পানি শূন্যতা দেখা দিতে পারে, সেজন্য ডায়রিয়া ইত্যাদি চিকিৎসার জন্য ওরসালাইন থাকতে হবে। এই জিনিসগুলি মূলত একটি ফার্স্ট এইড বক্সে থাকে। এখন তোমাদের ল্যাবরেটরিতে কী কী সমস্যায় তোমরা ফেস করতে পারো? প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড বক্সের ব্যবহার বিধি। ল্যাবে কোনো দুর্ঘটনা যাতে মারাত্মক আঘাত ধারণ না করে সেই জন্য ফার্স্ট এইড বক্সের ব্যবহার করতে হয়। ফার্স্ট এইড বক্স ব্যবহারের যদি ছাত্রছাত্রীদের ধারণা থাকে, তাহলে ল্যাবে অনেক বিপদ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে। এমনকি তাদের নিজের জন্য এটা খুবই দরকার হয়। এই অভিজ্ঞতা তারা বাড়িতেও প্রয়োগ করতে পারে। ল্যাবে সাধারণত নিম্নলিখিত ঘটনাগুলি করতে পারে: চোখে রাসায়নিক উপাদান পড়তে পারে, জামা কাপড়ে বা চুলে আগুন লাগতে পারে, কেটে রক্তক্ষরণ হতে পারে, মুখে রাসায়নিক দ্রব্য প্রবেশ করতে পারে, গায়ের চামড়ার উপর অ্যাসিড বা কার পড়তে পারে, হঠাৎ শক পেতে পারে। আমি এখানে 6টা কারণ উল্লেখ করলাম, বেশিরভাগ এই কারণগুলিই ঘটে। তারপরে এখন আসো আমরা কী ঘটনার জন্য কী করতে পারি। চোখে রাসায়নিক দ্রব্য লাগলে করণীয়: ভালোভাবে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে 15-20 মিনিট পর ডাক্তার বা নার্সের শরণাপন্ন হতে হবে।
ডাক্তার বা নার্স হওয়া না গেলে আই ক্যাপের ভিতর পাতিতে পানি দিয়ে চোখে আই ক্যাপ পরাইতে হবে। 4-5 মিনিট পর পর এই আই ক্যাপ পরিবর্তন করে দিতে হবে। যৌথ অসম্ভব ডাক্তারের ব্যবস্থা করতে হবে, মানে ডাক্তার পাওয়া না যাওয়া পর্যন্ত এই কাজটা করে, কিন্তু ডাক্তার কাছে যেতেই হবে। জামা কাপড়ে আগুন লাগলে কি করবে তোমরা? অযাচিতভাবে দৌড়াদৌড়ি না করে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ল্যাব শিক্ষক এই ব্যাপারে মূল দায়িত্ব পালন করবেন এবং সহপাঠীরা শিক্ষককে সহযোগিতা করবেন। মোটা কাপড় দ্বারা যত দ্রুত সম্ভব সেফে মাটিতে শুয়ে দিতে হবে। এখানে সেফে, এটা সেফে মাটিতে সেফে ধরে মাটিতে শুয়ে দিতে হবে। নিকটবর্তী ডাক্তার বা নার্স ডেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বুনসেন বার্নারের উপর আগুন ধরে গেলে গ্যাস বার্নারের সংযোগ স্থলে চাবি বন্ধ করে দিতে হবে। কেটে রক্তক্ষরণ হলে তখন কি করবা? কেটে রক্তক্ষরণ হলে তোমাদের যে কাজটা করতে হবে, ব্যান্ডেজ কাপড় দ্বারা কেটে যাওয়া স্থান চেপে ধরতে হবে। বেশি রক্তক্ষরণ হলে কাটা স্থানকে উঁচু করে ধরে আরও জোরে ব্যান্ডেজ কাপড় দ্বারা চেপে ধরতে হবে। রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলে স্যাভলন বা ডেটল দিয়ে ড্রেসিং করে দিতে হবে। দ্রুত ডাক্তারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মুখে রাসায়নিক দ্রব্য প্রবেশ করলে আমরা কী করব? মুখে রাসায়নিক দ্রব্য প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে থুতুর সাথে তা ফেলে দিতে হবে। পানি দ্বারা বারবার কুলকুচি করতে হবে। রাসায়নিক দ্রব্যের প্রকৃতি জেনে শিক্ষককে অবহিত করতে হবে। প্রয়োজনে ডাক্তার পরামর্শ নিতে হবে। আর গায়ের চামড়ার উপরে সিট বা হাড় পড়লে তখন তোমাদের যে কাজটা করতে হবে তা হলো অনতিবিলম্বে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অ্যাসিড পড়লে পানির তীব্রতার ক্ষত স্থানে বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা বুঝো, যেটা খাবার সোডা বলি। এখানে একটা ব্যাপার আছে, এটি সোডা বিক্রিয়া করে এটা নিষ্ক্রিয় হয়ে যায়। পানি তো দিতেই হবে, পানি যে কোনো চিকিৎসার জন্য প্রাথমিক ওষুধ। পানি দিয়ে ভালোভাবে অ্যাসিডকে এখান থেকে যদিও কোনো কারণে অ্যাসিড তারপরেও না যায়, তাহলে বেকিং সোডা দিতে হবে যাতে অ্যাসিডকে বিক্রিয়া করে নিষ্ক্রিয় করে দিতে পারে। কারের ক্ষেত্রে বোরিক অ্যাসিড দিতে হবে। বোরিক সোডা যেটা দিয়ে তোমরা ক্রামবোর্ড খেলো, এই বোরিক অ্যাসিড যদি হাত দ্বারা পুড়ে যায় তাহলে এটা পানি তো অবশ্যই দিতে হবে। পানি দিয়ে এটাকে ধরাইতে হবে, তারপর এটার সাথে হাত দিতে হবে এবং শিক্ষককে অবহিত অবশ্যই করতে হবে। এটা লুকানো জিনিস না। ঘটনা যদি তোমরা ঘটাইয়ে ফেলো, এটা লুকিয়ে রাখবে না, না রেখে তোমরা শিক্ষককে জানাইতে হবে। অবস্থার তীব্রতা দেখে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অর্থাৎ ডাক্তার যেকোনো নিজেরই কখন পর্যন্ত কাজগুলি নিজে করব, যখন আমাদের আওতার বাইরে, ডাক্তারের সাথে জানানো আওতার বাইরে থাকে। হঠাৎ শখ পেলে বিভিন্ন ধরনের তোমার এই হতে পারে, অনেকে মৃগী রোগীও হতে পারে বা ইলেকট্রিক শর্টে হতে পারো, তাহলে এটা অনেক সময় জ্ঞানও হারিয়ে ফেলতে পারে। এইরকম ঘটনা ঘটলে তোমরা কী করবা? 2 পা প্রায় 12 ইঞ্চি দূরে তুলে দিতে হবে। গায়ের এপ্রন টাই কাপড় খুলে দিতে হবে। আক্রান্তকে রুমের বাইরে উন্মুক্ত বাইরে খোলামেলা বাতাসে রাখতে হবে। খোলা মশা নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে, যদিও অবস্থার উন্নতি না হয়, ডাক্তার ডাকতে হবে। এখন আমরা যা কিছু বললাম আজকে খুব সহজ একটা জিনিস নিয়ে আলোচনা করলাম। সহজ হলেও তোমাদের বাস্তবিক জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এর উপরে আমরা কতটুকু কাজ শিখলাম? প্রথমে দেখি, প্রত্যেকে বলো প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ফার্স্টে কেন প্রয়োজন সেটা বলো তো দেখি। যেহেতু এখানে তোমরা আমার উত্তর দিতে পারতেছো না, তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে আমাকে ইনবক্সে জানাবা। হ্যাজার্ড প্রতীকগুলির মধ্যে থেকে তোমরা এখন যে কোনো 5টি প্রতীকের বর্ণনা দাও। আমরা এতগুলি প্রতীক করলাম, দেখি 5টা মনে আছে কিনা এটা বলো, বা এখন নিজে নিজে চেষ্টা করে মনে করতে পারো কিনা, এবং এটা খাতায় লিখে ফেলে বা তোমার লিখে ফেলে দরকার এটা শর্ট দিয়ে এটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো। হ্যাজার্ড প্রতীকের গুরুত্ব বিবেচনা করে একটি প্রতিবেদন তৈরি করো এবং ফার্স্ট এই 2টা, এখানে মূলত প্রশ্ন 2টাই। একটা হ্যাজার্ড প্রতীকটির উপরে 1 নম্বর প্রশ্ন,
2 নম্বর প্রশ্ন ফার্স্ট এইড বক্স রাখার প্রয়োজনীয়তা বর্ণনা করো। অর্থাৎ এই 2টা প্রশ্নের উত্তর দিলে যা লেখাপড়া করছি আজকে আমরা এখানে যা আলোচনা করছি সব আলোচনা চলে আসবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় অবস্থান করো, সবসময় ভালো চিন্তা করো, ভালো হবে এই চিন্তাই করো। আর আল্লাহ তোমাকে এই ভাগে সফল কাম করবে, আল্লাহ তোমার মঙ্গল করুক। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।